আপনারা সবাই একটু অপেক্ষা করেন, বাকি সকলে যুক্ত হইলে আমরা ক্লাস শুরু করব। শামীম ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন ভাই কেমন আছেন? আসসালামাইকুম ভাইয়া, ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুন্নি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আছি, এই তো টেনশনে, পড়াশোনার কি অবস্থা হবে আল্লাহই জানে। আল্লাহ ভরসা। দীপু ভাই তোমার কি অবস্থা? এই তো স্যার, সারাদিন ক্লাস করতে করতে শেষ হয়ে গেল আজকের দিনটা। যাক মাশাল্লাহ। মেহেদি ভাই নতুন যুক্ত হয়েছেন, মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনোযোগ সহকারে ক্লাস করবেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করবেন, আইন রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো জায়গা থেকে করবেন। বিথি ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। বাড়ানো যায়? সাউন্ডটা একটু কম পাওয়া যাচ্ছে। সাউন্ড কম পাচ্ছেন? হ্যাঁ, একটু তো বাড়ানো সম্ভব? এখন কি ঠিক আছে? একই রকম আগের মতো। আচ্ছা দাঁড়ান, সাউন্ড বাড়বে। তানহা কেমন আছেন? তানহা আমাদের মাঝে নতুন যুক্ত হয়েছে। তানহা কি শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিনা ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা সাবিনা খান আর একটা সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন আমাদের মাঝে নতুন যুক্ত হয়েছে। আশা করি সাবিনা ইয়াসমিন ভালো আছেন। সাবিনা ইয়াসমিন কি শুনতে পাচ্ছেন? জি ভালো আছি। সৈকত ভাই? সৈকত ভাই ভালো এই আছেন? নামটা বললে সবাই এই নামটা বললে সবাই বলে কি গান শোনাও, এই নামটা এই জন্য বাদ দিয়ে দিছি। মুন্নি বুঝতে পারছেন, আবার একটু বলেন। বললাম এই সাবিন ইয়াসমিন নামটা, বললাম যে এটা বললে পরে সবাই বলে কি গান শোনাও। ও আচ্ছা আচ্ছা। এই এই কারণে এই কারণে এটা আইডি থেকে আমি বাদ দিয়ে দিছি। তাহলে আজ থেকে আমরা একটা গান দিয়ে ক্লাস শুরু হবে নাকি? এই এই জন্য এই নামটা এখন আর বলি না। মুন্নি আপনার নাম কি সাবিনা ইয়াসমিন ছিল? জি। থাকলে তো- যাক মাশাল্লাহ। তাহলে তো সৈকত ভাই কি শুনতে পাচ্ছেন? সৈকত ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা আপনারা গ্রুপে কেউ একটু এসএমএস করেন। ভাইয়া অডিও কলে ক্লাস নিলে না ক্লাস ভালো লাগে না, মনে হয় যেন কি পড়তেছি, কার কাছে পড়তেছি। আপনি না ভিডিওতেই ক্লাস করান। আমি ভিডিও অন করতেছি, এখনই অন করতেছি। এই,
আচ্ছা, আমাদের আর দেরি না করি আমরা শুরু করি। আপনারা এখন আমরা ক্লাস নিব দণ্ডবিধির। আপনারা সাথে খাতা রাখবেন এবং বেয়ার অ্যাক্ট রাখবেন। আর যার কাছে আমার নোট আছে আমার নোটটা রাখবেন। আমরা আজকে বাকি যারা আছেন আপনারা একটু মিউট করবেন। এখন কি কারো কোনো সাউন্ড প্রবলেম আছে? আসছে ওই আগের মতোই। শামীম ভাই, আপনি একটু আপনার ফোনের সাউন্ড একটু বাড়ায় দিতে পারেন। আমার ফোনের সাউন্ড আমার আগে যেরকমের ছিল এইরকমেরই আছে। আমারটা ফুল সাউন্ড দেওয়া, এরকম হয় না তো। এর আগে তো আর বাকি যারা আছেন তাদের কি কোনো সাউন্ড সমস্যা আছে? আমার এদিকে ক্লিয়ার আছে স্যার। না, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শামীম ভাই, তাহলে আপনি একটু হেডফোন ইউজ করেন। সাউন্ড ক্লিয়ার, কিন্তু মনে হচ্ছে যে আস্তে শোনা যাচ্ছে। সেজন্য আপনি একটু শামীম ভাই আপনি একটু হেডফোন ইউজ করেন, আশা করি সাউন্ড প্রবলেম থাকবে না। আচ্ছা, আমি মূল পড়াতে চলে যাচ্ছি। আপনাদের আজকে আমি দণ্ডবিধির এই ৭৬ ধারা থেকে সাধারণ ব্যতিক্রম সমূহ পড়াবো। আজকে আমরা ৭৬ ধারা থেকেই শুরু করব। আগে যারা ক্লাস করেছিলেন তাদেরকে কোঅপারেট করার জন্য আমি বলছি ৭৬ ধারা থেকে আপনারা আবার আমরা শুরু করি। এখন দণ্ডবিধির এই সাধারণ ব্যতিক্রম খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। এই ধারার দ্বারা আপনারা কোনো ব্যক্তিকে আঘাত করবেন, কোনো ব্যক্তিকে হত্যা করবেন, কোনো ব্যক্তিকে কোনো ধরনের অপরাধ করবেন, কিন্তু তার জন্য আপনাদের কোনো শাস্তি হবে না। এই শাস্তি হবে না এই কারণেই এখানে দুইটা বিষয় দেখা হবে। একটা হচ্ছে যে মেন্সরিয়া মানে দশাবহ মন, আরেকটা এই আপনার ইন্টেনশন সহকারে সেই কাজটা করেছে কিনা। আপনারা জানেন বা যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলি যে দণ্ডবিধিতে যদি কাউকে শাস্তি প্রদান করতে হয়, তাহলে দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে আপনার এই মেন্সরিয়া, আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ক। এই মেন্সরিয়া বলতে বোঝাচ্ছে যে দশাবহ মন, অপরাধ করার ইন্টেনশন। যদি কোনো ব্যক্তির অপরাধ করার ইন্টেনশন না থাকে তাহলে তাকে তার ওই কার্য দ্বারা তাকে শাস্তি প্রদান করা যাবে না। এই ইন্টেনশন না থাকা এবং কোনো দুর্ঘটনা ঘটা বা কোনো অপরাধ সংঘটিত হইলেও সেক্ষেত্রে তাকে শাস্তি প্রদান করা যাবে না। এখন এই সাধারণ ব্যতিক্রম এইটা আপনার ৭৬ ধারা থেকে ১০৬ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। ৭৬ ধারা থেকে ১০৬ ধারা পর্যন্ত এই সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করা হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে থাকে যেটা দণ্ডবিধির অধীন শাস্তিযোগ্য অপরাধ, সেক্ষেত্রে সে যদি এটা বলে যে তার এই কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে, তখন সেই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে তার এই কার্যটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে। তখন সে প্রমাণ করবে সাক্ষ্য আইনের ১০৫ ধারা অনুযায়ী যে তার এই কার্যটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে। তাহলে এই জেনারেল এক্সেপশনের সাথে আপনার কানেক্ট হয়ে গেল সাক্ষ্য আইনের ১০৫ ধারা। ১০৫ ধারাতে বলতেছে যে ব্যক্তি দাবি করবে যে তার কার্যটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে, তাকেই প্রমাণ করতে হবে যে তার এই কার্যটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে এবং এই সাধারণ ব্যতিক্রম কেন হবে, কোন গ্রাউন্ডসে হবে, তাকেই এটা প্রমাণ করতে হবে। তাহলে আপনাদের পিলিতে এবং লিখিততে যদি প্রশ্ন আসে যে সাধারণ ব্যতিক্রম সমূহ প্রমাণ করবেন কে বা কিভাবে,
তখন আপনারা এই সাক্ষ্য আইনের 105 ধারাকে আপনারা টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে এসে কী করবেন, তখন আপনারা বলবেন যে সাধারণ ব্যতিক্রম সমূহ প্রমাণ করার দায়ভার যে ব্যক্তি দাবি করবে যে তার কার্যটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে তাকেই প্রমাণ করতে হবে। এখন ধরেন এই যে 76 ধারা থেকে 100 কয় ধারা, 106 ধারা, এই 76 ধারা থেকে 106 ধারার মধ্যে কতকগুলো ধারা আছে যেখানে আপনি একজন ব্যক্তিকে হত্যা করবেন, একজন ব্যক্তিকে আপনি মারবেন, তারপরেও আপনার কি হবে না, কোনো শাস্তি হবে না। যেমন ধরেন কোনো ব্যক্তিকে যদি আপনার, যারা এখানে উপস্থিত আছেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের উদাহরণ দিব, আপনারা বোঝার চেষ্টা করবেন এবং কোথাও যদি না বুঝতে পারেন আমাকে একদম ফ্র্যাঙ্কলি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করবেন, যে কোনো ধরনের প্রশ্ন করবেন। এখন আমরা চলে যাব 76 ধারাতে। 76 ধারাতে বলতেছে যে আইন বলে বাধ্য, ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য মনে করে কৃত কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে তার সেই কাজটা কি হবে না, কোনো অপরাধ বলে গণ্য হইবে না। যেমন ধরেন মনে করেন এই যে মুশফিক ভাই মনে করেন সেনাবাহিনীতে চাকরি করেন, জব করেন, সে ডিফেন্সে আছেন, যদিও আমাদের ডিফেন্সে আছেন আলামিন ভাই, তারপরেও আজকে আমরা মুশফিক ভাইকে নিয়ে আসলাম। এখন এই মুশফিক ভাই ধরেন যে ডিফেন্সে আছেন, এখন মুশফিক ভাই ঊর্ধ্বতন কর্মকর্তা বলল যে সচিবালয়ের পাশে একটা কি হচ্ছে, বেআইনি সমাবেশ হচ্ছে, এইখানে আপনার কি হইতে পারে, বড় ধরনের গোলযোগ হইতে পারে বা গোলমাল লাগতে পারে। তখন ঊর্ধ্বতন কর্মকর্তা মুশফিক ভাইকে আদেশ দিয়ে রাখলো যদি এরকমের কোনো গোলমাল লাগে তাহলে আপনি তখনই আপনি গুলি করতে পারবেন, গুলি করলে আপনি গুলি করতে পারবেন। যখন আপনার আদেশ দিয়েছে আগেই যে গুলি করতে পারবেন, তখন যখন গোলমাল লাগছে তখন মুশফিক ভাই আপনার এলোপাতারি গুলি শুরু করছে। যখন গুলি করছে তার মধ্যে 2 জন ব্যক্তি মারা গেছে। এই 2 জন ব্যক্তি যখন মারা গেছে, এই মারা যাওয়ার দায়ভার মুশফিক ভাইয়ের কাঁধে আসবে না, কারণ মুশফিক ভাই আপনার তার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিতে বা ঊর্ধ্বতন কর্মকর্তার কমান্ডে কি করেছে, সাধারণ জনগণ যারা আপনার গোলমাল করছিল, সচিবালয় আক্রমণ করেছে, তাদেরকে কি করছে, আপনার গুলি করেছে। তাহলে এইখানে মুশফিক ভাই ছিল বান্ড বাই ল, মানে আইন দ্বারা বাধ্য ছিল। আইন দ্বারা বাধ্য বলে সে কি করেছে, আপনার এই সাধারণ জনগণ যারা আপনার সচিবালয় আক্রমণ করেছে তাদের উপরে আপনার গুলি করেছে, তাদের মধ্য থেকে 2 জন ব্যক্তি মারা গেছে। সেক্ষেত্রে মুশফিক ভাই এর দ্বারা যে 2 জন ব্যক্তি মারা গিয়েছে তাদের কোনো শাস্তি হবে না। এইটাই হচ্ছে আপনার 76 ধারার মূল বক্তব্য। আমার একটা প্রশ্ন। শামীম ভাই, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে আমাদের 24-এর যে আন্দোলন হলো, আমি একটু অন্য প্রসঙ্গে আসছি। জি জি জি, তাহলে এখানে যে পুলিশরা যে আক্রমণটা করলো শিক্ষার্থীদের উপরে, তাহলে এখানে যে পুলিশরা সাধারণ কনস্টেবল যারা, তারা যে হচ্ছে আক্রমণ করে ছাত্রদেরকে হত্যা করলো, তাহলে এই যে তো সেক্ষেত্রে ওই পুলিশদের তো কিছু হবে না। দেখেন এখানে এই এটা যে একটা, না, এটা একটা প্রশ্ন। 24-এর হ্যাঁ। জি 24-এর যে আপনার আন্দোলন হইল বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে অনেক পুলিশ কিন্তু গুলি করেছে, অনেক র্যাব গুলি করেছে, তাদের সবার কিন্তু শাস্তি হয় নাই। এর মধ্যে যারা আপনার ভাইটাল ছিল, যেমন ডিবি প্রধান হারুন, তার যে কার্যক্রম আর একজন সাধারণ পুলিশের কার্যক্রম কিন্তু একরকমের ছিল না। এখন যারা এরকম ভাইটালি আপনার পুরো দেশকে আপনার মুভ করছে, পুরো দেশকে আপনার একটা অন্যদিকে ধাবিত করেছে, তাদের কিন্তু আপনার হিউজ পরিমাণে মামলা হয়েছে, তারা কিন্তু পানিশড হচ্ছে। সাধারণ যারা আছেন তাদের কিন্তু আপনার এই ধরনের কোনো পানিশমেন্টের আওতায় আসছে না। এখন কথা হচ্ছে যে যখন একটা সরকারি যখন অবৈধ হয়ে যাচ্ছে, একটা সরকারি যখন আপনার নীতি নৈতিকতা বহির্ভূত কার্য করছে, তখন
তার আদেশ ফলো যে করছে সেও কিন্তু অপরাধ করছে। এখন দেখতে হবে যে কার আদেশ ফলো করছে, এটা কি বৈধ সরকার নাকি অবৈধ সরকার, তার কার্যক্রমগুলো কতটুকু আপনার বৈধ। যখন তার কার্যক্রমগুলো পরিপূর্ণভাবে বৈধ হচ্ছে তখন কিন্তু তার আদেশ মেনে কাজ করা সেটা কিন্তু আপনার কোনো অপরাধ হচ্ছে না। এখন ধরেন যে এই যে অনেক সময় দেখা যায় না যে ডিফেন্সের মধ্যে আপনার কি হচ্ছে, কু হচ্ছে। এই কুটা হচ্ছে কেন? তার পরবর্তীতে দেখেন যে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিছুগুলো সৈনিক আপনার বিদ্রোহ করছে, তাদের কিন্তু আপনার আলাদা মার্শাল ল অনুযায়ী কিন্তু পানিশড হচ্ছে। ঠিক আছে, সো এইটা আপনার ক্ষেত্রভেদে দেখতে হবে যে যেখানে সরকারেরই বিচার হচ্ছে সেখানে সাধারণ যারা অন্যান্য সৈনিক আছে কিছু কিছু তো আপনার নিজেদেরকে সেফ রেখে কি করেছে, আপনার কার্যক্রম পরিচালনা করেছে, তাদের দায়িত্ব পালন করেছে। আশা করি শামীম ভাই বুঝতে পেরেছেন। আমরা আর এই দিকে আর বেশি সময় না নিই, আমরা অন্যদিকে চলে যাব। এখন ধরে আমরা ৭৬ ধারায় কি পাইলাম যে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে যদি বা কমান্ডে যদি কোনো ব্যক্তি আইন দ্বারা বাধ্য মনে করে কোনো কার্য সম্পাদন করে যেটা অপরাধ হিসাবে গণ্য হবে, যেটা অপরাধ দণ্ডবিধিতে অপরাধ, সেই কার্যটা আপনার কি হবে না, এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে এবং সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না এবং তাকে শাস্তি প্রদান করা যাবে না। এইবার আমরা এই ৭৬ ধারার সাথে কানেক্ট আছে আপনার ৭৯ ধারা। আমরা ৭৯ ধারাতে চলে যাব। এখন ধরেন যে জাস্টিফাইড বাই ল, এই ৭৯ ধারাতে বলতেছে জাস্টিফাইড বাই ল। ইংরেজিটা মনে রাখবেন, আপনাদের ইংরেজি বেশি আমি পড়াবো না, যেখানে ইংরেজি প্রয়োজন যতটুকু প্রয়োজন আপনারা সেখানেই ততটুকু ইংরেজি আপনারা কি করবেন, পড়বেন। আমি বাংলা থেকে ইংরেজিতে বেশি কমফর্ট ফিল করি, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের আইনজীবী বানানোর সুবিধার্থে আমি চেষ্টা করি সর্বদা বাংলা বলার জন্য এবং বাংলাতে বোঝানোর জন্য। কেউ যদি কোনো ধারা বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন, আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত এবং আপনাদের আইনজীবী বানানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা আপনাদের থাকবে। আপনারা কেউ এখানে যারা আছেন একজনও ক্লাস বাদ দিবেন না, ক্লাস কন্টিনিউ করবেন। এখন ধরেন আমরা ৭৯ ধারাতে চলে যাচ্ছি। ৭৯ ধারাতে বলতেছে জাস্টিফাইড বাই ল, আইন সমর্থিত বা ভুল ধারণা বশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাস করে সম্পাদিত কোনো কার্য সেটা কি হবে না, আপনার অপরাধ বলে গণ্য হবে না। ধরেন এই যে আপনার তানহা, সে এরকম একটা কাজ করতেছে যেটা আপনার এই যে বিথি, মুন্না, সৈকত ভাই, আলামিন ভাই এদের কাছে মনে হচ্ছে যে এই তানহার এই কাজটা খুনে রূপান্তরিত হইতে পারে বা খুন সংগঠিত হইতে পারে। তা যখন এই যে আপনার বিথি, মুন্না, ইয়াসমিন, আলামিন, সৈকত ভাই এরা মনে করতেছে তানার এই কাজটা আপনার খুনে পরিণত হইতে পারে, তাকে আটকানো প্রয়োজন। মনে করতেছে যে এই এই যে আপনার আলামিন, মুন্নি বা অন্যান্য যারা আছেন তারা মনে করতেছে যে এখানে একটা খুন সংগঠিত হইতে পারে, এই তানাকে আটকানো প্রয়োজন। কারণ এইখানে একটা খুন সংগঠিত হইতে পারে, মারাত্মক প্রকৃতির একটা অপরাধ হইতে পারে। তখন এই যে ৪-৫ জন যাদের নাম বললাম আমি, তারা মনে করতেছে যে আমরা আইন দ্বারা সমর্থিত, আমরা একটা ঘটনাকে, একটা অপরাধকে আমরা কি করতেছি, প্রতিহত করতেছি। এইটা মনে করে ধরেন তানাকে কি করলো, এই ৪-৫ জন ব্যক্তি আপনার আটক করলো বা আপনার একটা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে তানা পড়ে গেছে, তানার মাথায় একটা আঘাত লাগছে, কিন্তু তারা কিন্তু ওইখানে প্রকৃতপক্ষে কোনো কাজ করতেছিল না বা কোনো অপরাধমূলক কাজ করতেছিল না বা যেটার জন্য পরবর্তীতে অপরাধ হইতে পারে। কিন্তু এই যে মুশফিক, সৈকত, আলামিন, ইয়াসমিন, মুন্না এরা পরবর্তীতে চিন্তা করছে যে অত অপরাধ করতেছে, আমাদের তাকে প্রতিহত করা উচিত। কিন্তু যদিও তানা কোনো প্রকার অপরাধমূলক কাজ করতেছিল না, সেক্ষেত্রে তানাকে আপনার ধাক্কা মারছে, তানা পড়ে গেছে, মাথা কেটে গেছে। এখন বাকি যারা এই যে প্রতিহত করেছে তাদের এই কার্য অপরাধ বলে গণ্য হইবে না। কেন হইবে না? কারণ এই বাকি যারা যে ৪-৫ জনের নাম বলেছি আমি,
তাদের ইন্টেনশন ছিল অপরাধ প্রতিহত করা, তাদের মধ্যে কোনো মেনসরিয়া ছিল না, তাদের মধ্যে কোনো অপরাধ প্রবণতা ছিল না, তারা সরল বিশ্বাসে ইন গুড ফেইথ। আপনারা জানবেন যখন আপনারা গুড ফেইথে কোনো কাজ করবেন, 52 ধারাতে গুড ফেইথের কথা বলা আছে, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, এই পয়েন্টটুকু আপনারা মনে রাখবেন। 52 ধারাতে যে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, এই গুড ফেইথ দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে থাকে তাহলে তার ওই কাজ অপরাধ হিসাবে গণ্য হয় না। তাহলে এই 4-5 জনের আপনার গুড ফেইথ ছিল, তাদের মেনসরিয়া ছিল না, অপরাধকে দমন করার জন্য যে কার্যটা করেছে সেই কার্যটা আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে না। তারা মনে করতেছে তারা আইন দ্বারা সমর্থিত, ঠিক আছে, তারা মনে করতেছে আইন দ্বারা সমর্থিত। এই সমর্থিত মনে করে আপনার এই তানাকে প্রতিহত করেছে, তানাকে প্রতিহত করতেছে, তানা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তানা যদি মামলা করে তাহলে সেই মামলা কি হবে, আপনার রক্ষণীয় হবে না। কারণ এখানে এই বাকি 4-5 জন এদের আপনার কোনো মেনসরিয়া ছিল না। মেনসরিয়া বলতে দশাবহ কার্য বা দশাবহ মন ছিল না, তাদের গুড ফেইথ ছিল এবং তারা জাস্টিফাইড বাই ল বলে নিজেদের মনে করছিল। এইটাই বলা হচ্ছে আপনার 79 ধারা। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ না বুঝলে প্রশ্ন করেন আমাকে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার 77 ধারাতে চলে যাব। এখন 77 ধারাতে বলতেছে বিচারিক কার্যক্রম পরিচালনাকালে যদি কোনো ভুল করে থাকে বা যদি কোনো করে থাকে তাহলে সেই কার্যটা কি হবে না, আপনার বিচারকের এই কার্য অপরাধ হিসাবে গণ্য হইবে না। যেমন ধরেন বিচারক যদি তার ক্ষমতা বহির্ভূত গিয়ে কোনো কার্য সম্পাদন করেন, যেমন আমরা জানি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আপনার যে দণ্ড প্রদানের ক্ষমতা আছে, সংশোধনের আগে ছিল আপনার 2000 টাকা আর 2 বছর কারাদণ্ড, 3000 টাকা অর্থদণ্ড। উদাহরণের সাপেক্ষে আমি সংশোধনীয়টা বাদ দিয়ে শুধু এইটুকু বলছি যে এই 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা হচ্ছে 2 বছর কারাদণ্ড, 3000 টাকা অর্থদণ্ড। এই ম্যাজিস্ট্রেট আপনার দিয়ে দিল 5000 টাকা অর্থদণ্ড দিল আর 3 বছরের কারাদণ্ড দিল। এখন এই যদি বিচারক ভুল ধারণাবশত বা ভুল করে যদি এই ধরনের কোনো শাস্তি প্রদান করে থাকে বা কোনো আদেশ প্রদান করে থাকে তাহলে বিচারকের এই কার্যটা কি হবে না, আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে না। এখন এই জেনারেল এক্সেপশনের মধ্যে আপনারা কোনটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে আর কোনটা পড়বে না, এই ক্ষেত্রে আপনারা মূল ফোকাসে নিয়ে আসবেন যে তার সরল বিশ্বাস ছিল কি তার সরল বিশ্বাস ছিল না, তার মেনসরিয়া ছিল তার মেনসরিয়া ছিল না, ঠিক আছে। এই দুইটা জিনিস যদি তার সরল বিশ্বাস থাকে তাহলে সে অপরাধী না, আর যদি তার মেনসরিয়া থাকে তাহলে সে অপরাধী। আর যদি মেনসরিয়া না থাকে মানে দশাবহ মন যদি না থাকে তাহলে সেটা আপনার কি হবে না, অপরাধ হিসাবে গণ্য হইবে না। এইটা হচ্ছে 77 ধারা। এইবার আমরা চলে যাব 78 ধারাতে। 78 ধারাতে বলতেছে যে যদি আদালতের নির্দেশে কোনো কার্য সম্পাদন করা হয়ে থাকে, আদালতের নির্দেশে যদি কোনো কার্য সম্পাদন করা হয়ে থাকে তাহলে সেই কাজ কি হবে না, অপরাধ হিসাবে গণ্য হইবে না। যেমন ধরেন এই যে মুন্না আর মেহেদি আর ইউসুফ, এই 3 জনের আপনার ওরা ডাকাতি করছে, ডাকাতি করার পরে ডাকাতি করার সময় কোনো এক ব্যক্তিকে আপনার আঘাত করেছে, 7 গিয়ার চাকু তার আঘাত করেছে বুকে, পরে সেই ব্যক্তি যাকে ডাকাতি করছিল, যার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছিল বা গোল্ড নিচ্ছিল, তাকে বুকে আঘাত করেছে, সেই ব্যক্তি মারা গেছে। এখন এই ইউসুফ, মুন্না আর প্রিন্স এদের কি হয়েছে, আপনার ফাঁসি হয়ে গেছে, মানে রায় হয়েছে, রায়ে আপনার মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এখন বিচারক আদেশ দিয়েছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। এই বিচারকের আদেশে যদি জল্লাদকে তা তো জানেনি, বুঝতেই পারতেছেন, যারা মৃত্যুদণ্ড কার্যকর করে, যারা ফাঁসি দেয় তাদেরকে বলা হয় জল্লাদ। দেখুন এই জল্লাদ যদি এই বিচারকের নির্দেশে আপনার এই 3 জনকে যদি ফাঁসি দেয়, মানে গলায় দড়ি পেঁচায়ে ফাঁসি দিয়ে যদি হত্যা করে, তাহলে এই জল্লাদের এই কার্য আপনার কি হবে না, অপরাধ হিসাবে গণ্য হইবে না। কারণ জল্লাদ
আদালতের নির্দেশে কাজ সম্পাদন করেছে, এটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে। এইটা হচ্ছে আপনার 78 ধারা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার চলে যাব 80 ধারাতে। আমরা পড়লাম কোন ধারা? 76 ধারা পড়লাম, আমরা 79 ধারা পড়লাম, দুইটা আমরা এক করে পড়লাম। 86 ধারাতে বলতেছে আপনার বান্ড বাই ল, আইন বলে বাধ্য। আর 79 ধারাতে বলতেছে জাস্টিফাইড বাই ল, আইন দ্বারা সমর্থিত। একটা হচ্ছে আপনার আইন দ্বারা বাধ্য, আর একটা হচ্ছে আইন দ্বারা সমর্থিত। দুইটা বাংলা আপনারা পাশাপাশি লিখে নেবেন, পাশাপাশি লিখে নিয়ে একটু পার্থক্য বের করে নেবেন। তারপরে গিয়ে আমরা পড়লাম যে 77 ধারা এবং 78 ধারা। এখন আমরা পড়ব 80 ধারা। এখন এই 80 ধারাতে যে আপনার বলতেছে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, আইনানুগ কোনো কার্য সম্পাদনকালে কোনো দুর্ঘটনা। আপনারা বাকি যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন, আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন। ক্লাসের কোনো কিছু যদি বুঝতে না পারেন, এনি পয়েন্ট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আস্ক মি, যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন আমাকে প্রশ্ন করবেন। আমরা এখানে যারা আছি তারা সবাই আমরা একদম একটা ফ্রেন্ডলি ওয়েতে আমরা ক্লাস করব, আমরা আইন শিখব। আমি যদি বেশি জানি আমি আপনাদের শিখাবো, আপনারা যদি বেশি জানেন আমাকে শিখাবেন। হ্যাঁ, তাহলে আমরা 80 ধারাতে পাচ্ছি যে কোনো আইনানুগ কার্য সম্পাদনকালে কি দুর্ঘটনা। দেখেন এই যে সৈকত ভাই, ঠিক আছে, সৈকত ভাই হলো কাঠুরে, মানে সে বনে জঙ্গলে কাঠ কাটে, কাঠ কাটে কি দিয়ে? কুড়াল দিয়ে। এই কুড়ালের যে আপনার যে কাঠের যে দণ্ড, এই কাঠের দণ্ডের মাথায় কি থাকে? লোহা থাকে। এখন এই লোহাটা খুবই শক্ত করে মজবুত করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, কিন্তু দীর্ঘদিন কাজ করার ফলে ওই যে দণ্ডটুকু আপনার ঢিলা হয়ে গেছে। পরবর্তীতে আপনার এই সৈকত ভাইয়ের যথেষ্ট পরিমাণে কি ছিল? সতর্কতা অবলম্বন করেছিল এবং কোনো প্রকার অবহেলা ছাড়া সে আপনার ওই জঙ্গলে কাঠ কাটছে। তার পাশেই একজন ব্যক্তি দাঁড়ায় আছে। যখন পাশে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, এখন এই সৈকত ভাইয়ের কোনো আপনার কি নাই? কোনো অবহেলা নাই, কোনো আপনার সাবধানতার ক্ষেত্রে কোনো আপনার অবহেলা নাই। সে প্রপার কেয়ার এবং কৌশল আছে, তার মানে প্রপার কেয়ার এবং কৌশল আছে, মানে সে যত্ন সহকারে এবং সতর্কতার সাথে সে তার কাজ করতেছে। কিন্তু পথিমধ্যেই তার এই আপনার কুড়ালের দণ্ড, মাথার যে লোহার দণ্ড, এটা খুলে গেল। খুলে গিয়ে পাশে যে ব্যক্তি দাঁড়ানো ছিল সেই ব্যক্তির মাথায় আঘাত করলো এবং সেই ব্যক্তি মারা গেল। এখন এই সৈকত ভাইয়ের কোনো শাস্তি হবে না। এখন এই সৈকত ভাইয়ের শাস্তি হবে কি হবে না, এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে। এক নম্বরটা হচ্ছে যে এই সৈকত ভাই যথেষ্ট পরিমাণে সে কি সাবধানতা অবলম্বন করেছিল, তার কি কোনো অবহেলা ছিল কি না। যদি সে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করে এবং তার যদি কোনো প্রকার অবহেলা না থাকে, তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। আর যদি সে যদি সতর্কতা অবলম্বন না করে এবং তার যদি কোনো অবহেলা থাকে, তাহলে সেটা সে এই সৈকত ভাই পানিশড হবেন, মানে সে শাস্তি পাবেন। তাহলে আমি কিন্তু শুরুতে আগেই বলেছি, আপনি যদি কাউকে দণ্ডবিধির অধীন শাস্তি দিতে চান, সে যে ধারারই হোক, যদি তাকে শাস্তি দিতে চান, তাহলে দুইটা জিনিস অবশ্যই লাগবে। একটা হচ্ছে দশাবহ মন, আর ওই দশাবহ মন নিয়ে হলো কোনো কার্য সম্পাদন করা। এই দুইটা জিনিস যদি না থাকে, তাহলে আপনি কোনো ব্যক্তিকে কোনোভাবেই শাস্তি প্রদান করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এই মূল কনসেপ্ট হচ্ছে 80 ধারার এইটা। আপনারা বেয়ার থেকে 80 ধারার দাগায় রাখবেন যে আপনার যথাযথ যত্ন সতর্কতা। দেখেন বেয়ার অ্যাক্টে দেওয়া আছে যথাযথ যত্ন এবং সতর্কতা, এর নিচে একটা দাগ দিয়ে রাখেন, যথাযথ যত্ন এবং সতর্কতা। এবং এই 80 ধারার যে ইংরেজি টাইটেলটা আছে, অ্যাক্সিডেন্ট ইন ডুইং ইন এ লফুল অ্যাক্ট, এই ধারাটা আপনারা এই ইংরেজি টাইটেলটা একটু দাগ দিয়ে রাখেন।
এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে অ্যাক্সিডেন্ট ইন ডুইং ইন এ লফুল অ্যাক্ট, এটা কত ধারাতে বলা আছে, তখন আপনারা কি করবেন, 80 ধারাতে অ্যান্সার করবেন। এখন ধরেন পাস করতে খুব বেশি নাম্বারের প্রয়োজন নাই, 50 নাম্বার মাত্র প্রয়োজন। যদি আপনারা সিস্টেম করে পড়েন, যদি আপনারা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়েন, তাহলে আপনারা ইজিলি কি করতে পারবেন, পাস করতে পারবেন। এখন এই 80 ধারা থেকে যদি প্রশ্ন আসে, তাহলে আপনার এই যথাযথ যত্ন সতর্কতা এইটা নিয়ে একটা প্রশ্ন আসবে, আর একটা প্রশ্ন আসবে যে টাইটেল নিয়ে, এইটা কত ধারাতে বলা আছে। এবার আমরা চলে যাব 81 ধারাতে। এই 81 ধারাতে বলতেছে অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত কোনো ক্ষতি নিবারণের উদ্দেশ্যে সম্ভাব্য ক্ষতিকর কার্য সম্পাদন বা ঝুঁকি গ্রহণ। এই 81 ধারা দ্বারা আমরা কতগুলো মানুষকে ইন্টেনশন সহকারে মেরে ফেলবো, তারপরেও সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। এখন ধরেন এখানে কি বলতেছে যে অপরাধমূলক ইন্টেনশন ব্যতীত সম্ভাব্য ক্ষতি বাঁচানোর জন্য ছোট ধরনের ঝুঁকি গ্রহণ করা। যেমন ধরেন আপনারা বাসে কতজন লোক থাকে, 52 জন বা 53 জন বা 56 জন, 53 জন থাকে না, 52, 54 আর 56 জন তার সিট থাকে। এই লোকগুলো আপনার এক বাসে যাচ্ছে, বাসের স্পিড 120, ঘন্টায় 120 কিলোমিটার। এখন এই 120 কিলোমিটার গতিতে বাস যাচ্ছে হাইওয়ে দিয়ে, প্রতিমধ্যেই একটা ভ্যান বা রিক্সায় 3 থেকে 4 জন লোক কি আছে আপনার যাচ্ছে, সে রং রুটে হুট করে সামনে চলে আসছে। এখন যদি বাস যদি ব্রেক করে, তাহলে আপনার যে বাসে যে 56 জন লোক আছে, এই 56 জন লোক মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে। তখন এই বাস ড্রাইভার এই 56 জন লোক বাঁচানোর জন্য এই আপনার রিক্সাতে বা আপনার ভ্যানে যে 4-5 জন লোক আছে, এদেরকে আপনার কোনো প্রকার বাঁচানোর চেষ্টা না করে সোজাসুজি গাড়ি চালাইয়ে দেওয়া বা গাড়ি যদি চালাইয়ে দিয়ে যায়, তাহলে সেই কার্যের ফলে যদি ওই মানুষগুলো মারা যায়, তাহলে এই বাস চালকের কোনো অপরাধ হবে না। কারণ বাস চালকের উদ্দেশ্য ছিল 56 জন মানুষকে বাঁচানো। এই 56 জন মানুষকে বাঁচাতে গিয়ে 3-4 জন লোককে মেরে ফেলা দেওয়া, এই ক্ষেত্রে আপনার কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না, এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। বুঝতে পেরেছেন 81 ধারা? কেউ যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন। তাহলে 81 দ্বারা এটাই বোঝাচ্ছে যে ছোট ক্ষতি এড়াতে গিয়া, সরি, মানে ওই বড় ক্ষতি এড়াতে গিয়া ছোট ক্ষতি করা কোনো অপরাধ না। ইয়েস, বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট ক্ষতি করা সেটা অপরাধ হিসেবে গণ্য হইবে না, দণ্ডবিধির অধীন সেটা সাধারণ ব্যতিক্রম বলে গণ্য হইবে। এখন আমি আরেকটু অ্যাড করি যে ধরেন আমরা দণ্ডবিধির আগে 2-3টা ক্লাস নিয়েছি, ঠিক আছে? যারা নতুন আসছেন আপনারা মোটেই কিউরিয়াস হবেন না বা ওয়ারিড হবেন না। আপনাদের আমরা প্রত্যেকটা আইন A to Z প্রত্যেকটা ক্লাসে 15 থেকে 20টা ধারা বা তার বেশি ধারা পড়ায় আপনাদের 7টা আইন আমি শেষ করাই দিব। এবং আপনারা যারা কন্টিনিউ ক্লাস করবেন, কন্টিনিউ ক্লাস করার ফলে আপনাদের একজনেরও আমি মনে করি না যে তারা আপনারা ফেল করবেন। এবং আমার যে পরীক্ষা সিস্টেম, আমার প্রত্যেকটা পরীক্ষা দিবেন, প্রত্যেকটা ক্লাস করবেন, এবং ক্লাস এবং পরীক্ষা শেষ করার পরে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব, অ্যাসাইনমেন্টগুলো আপনারা পরিপূর্ণভাবে কি করবেন, ফলো করবেন। এবং আমি যে নির্দেশনা দিব বইয়ের ক্ষেত্রে, আপনারা আমার অনুমতি ব্যতীত আমি যে বইগুলো রেফার করব এর বাইরে অন্য কোনো বই পড়বেন না, অন্য কোনো বই আপনারা পড়বেন না। কারণ ভুল বই পড়া এবং অতিরিক্ত বই পড়াও আপনার ফেল করার অন্যতম একটা কারণ। এবং এখানে যারা আছেন তাদের সকলের টার্গেট হবে দিস সেমিস্টার
নট নেক্সট সেমিস্টার। অনেকেই টার্গেট রাখে যে আমি এই সেমিস্টার একটু মোটামুটি ভালো করে পড়বো না, সামনের সেমিস্টারে একদম ফাটাই দিব। সো এই ধরনের কোনো টেন্ডেন্সি রাখা যাবে না। আপনাদের টার্গেট থাকবে একবার অ্যাটেম্প নিব, একবারেই আইনজীবী হব, ঠিক আছে? সেই জন্য আপনাদের এই যে এখন যে সময় আছে, আপনারা মিনিমাম দিনে বা 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা পড়বেন। 4 থেকে 5 ঘন্টা পড়বেন। পড়ার সময় কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে নক করবেন, আমি 24 ঘন্টা আপনাদের ইন্টেনসিভ কেয়ার করব। এখন আমাদের সেশনটা এখনই শেষ হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার সাথে সাথে যতজন আছেন প্রত্যেকেই নতুন লিঙ্কে আপনারা ক্লাসে যুক্ত হবেন। একজনও লেট করবেন না, ডিউ টাইমে আপনারা কি করবেন, ক্লাসে জয়েন করবেন। লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা ক্লাসে চলে আসবেন।